নমস্কার বন্ধুরা, সায়েন্স টেক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলে কি পড়বো? মেনলি কেমিস্ট্রি পড়বো, ফিজিক্স পড়বো, আর বায়োলজিও কিছু কিছু মাঝে মাঝে করতে থাকবো যদি সময় থাকে। তো কেমিস্ট্রি আজকে প্রথম একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা ভাবো, তোমরা ছোটো থেকেই পড়ে আসেছো যে অ্যাটমিক স্ট্রাকচারে ছোটোবেলায় যেটা পড়েছো কি, আমাদের একটা কণার সব থেকে ছোটো একটা পার্টিকেল, যেটাকে আমরা অ্যাটম বলছি, তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস, বাইরে আছে ইলেকট্রন। আমরা এখানে আরও কিছু এক্সট্রা জিনিস জানবো, যে কীভাবে এগুলো আবিষ্কার হলো, কীভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলোর ইমপ্লিকেশন কী আছে, এইসব জিনিসপত্রগুলো কিন্তু আমরা জানবো এই আমাদের এই ক্লাসগুলোতে। বিভিন্ন পার্টে হবে, কারণ এত বড় চ্যাপ্টার একবারে বোঝানো সম্ভব নয়, আর তোমরা মাথায় রাখতেও পারবে না, খুবই চাপ পড়ে যাবে। তো আস্তে আস্তে আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে পুরো অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ করব, তারপরে আমাদের পুরো সিলেবাস আমরা কিন্তু এখানে শেষ করব। দেখো, তো শুরু করছি আজকে অ্যাটমিক স্ট্রাকচার। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার জানার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাটমিক স্ট্রাকচারটা আসার আগে প্রথমে কী কী ব্যাপার স্যাপার ঘটেছিল। ডাল্টন বলে একটা লোক ছিল, তার মাথায় একদিন এলো কি, যে আমি একটা ম্যাটার বা পদার্থকে ভাঙতে শুরু করি। সে ভাঙতে শুরু করে করে দেখছে যে একটা নির্দিষ্ট পরিমাণ, মানে নির্দিষ্ট ক্ষুদ্র একটা পার্টিকেল আসার পর সেটাকে আমরা কিন্তু ভাঙতে পারছি না। তো সেটাকে ও নাম দিল কি না, অ্যাটম। অ্যাটম নাম দিল, আর তার সঙ্গে কিছু কিছু বক্তব্য পেশ করলো। বলছি যে কোনো পদার্থের ম্যাটারের ম্যাটারের স্মলেস্ট পার্টিকেলকে বলছে কি, অ্যাটম। আচ্ছা, ও এবার দুরকম কথা বলেছিল। একটা হচ্ছে সরল পরমাণু, সরল পরমাণু, আর একটা হচ্ছে যৌগিক পরমাণু। পরে আমরা যেটা জানি কি, যৌগিক পরমাণু বলে কিছু হয় না, এটাকে আমরা কি বলেছিলাম? অণু। পরে জানতে পেরেছি আফটার। সরল পরমাণুটাকে আমরা জানি কি, এটাই হচ্ছে আমাদের অ্যাটম। আচ্ছা, সেকেন্ড ও বলেছিল যে যে কোনো যে ম্যাটারটা নিচ্ছি, পদার্থটা নিচ্ছি, তার সমস্ত ধর্ম, প্রপার্টিজ ওই অ্যাটমের মধ্যে উপস্থিত থাকবে, অ্যাটমের মধ্যে প্রেজেন্ট থাকবে। প্লাস বি মানে প্রেজেন্ট, ঠিক আছে, শর্টে লিখছি। আচ্ছা, সমস্ত প্রপার্টিজ কিন্তু বোঝায় থাকবে। আচ্ছা, বলেছে কি না, অ্যাটমকে ক্রিয়েট করা যাবে না, বা ধ্বংস করা যাবে না, বা ডিস্ট্রয় করা যাবে না। 4 নম্বর কি বলেছে, যে রাউন্ড শেপের হয়। রাউন্ড বলা ঠিক নয়, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপের হয়। প্লাস কি বলেছিল না, নিরেট হয়, সলিড বা নিরেট হয়। এই কথাগুলোই মেন কথা। তার সাথে বলেছিল আরও কিছু, যে যখন যৌগিক পরমাণু নিচ্ছি তাদের অনুপাত সমান থাকবে, যদি 1:2, যে কোনো ম্যাটার, ধরো H2O যদি নিই, H2O যদি ডাল্টনের মত অনুযায়ী যদি পরমাণুটা নিই, ডাল্টনের মত অনুযায়ী যদি H2O পরমাণু নিই, তো যেখান থেকে আমরা H2O নিই, H আর O, এদের অনুপাতটা 2:1 থাকবে। সরল অনুপাতে কিন্তু আমাদের উপস্থিত থাকবে। এই কথাগুলো ডাল্টন বলেছিল। পরে হলো কি, ডাল্টন এসব কথা বলেছে, কোনো অসুবিধা নেই। আর বিজ্ঞানীদের মধ্যে একটা কম্পিটিশন চলে, একজন একটা বলে দিয়েছে, আমিও কিছু বলে একটা থিওরি আবিষ্কার করি। ঠিক আছে, মাঝখানে কি হয়েছে, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। ইলেকট্রন কীভাবে আবিষ্কার হয়েছে? প্রথম একটা লোক ছিল, যে নাম হচ্ছে কি না আমাদের, উইলিয়াম ক্রুকস। আচ্ছা, উইলিয়াম ক্রুকস বলে প্রথম একটা লোক এসছে। সে কী করেছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে যেটা আছে, এই যে ব্যাপারটা রেড কালার দিয়ে দেখায়, দাঁড়াও, এইটাকে যে নিয়েছে, এটাকে বলা হচ্ছে ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব, বা এটাকে বাংলায় কী বলা হচ্ছে, মোক্ষণ নল। আচ্ছা, মোক্ষণ নল নিয়েও পরীক্ষা করছে, হাই ভোল্টেজ দিয়েছে, প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ দিয়ে একদিকে রেখেছে ক্যাথোড, একদিকে রেখেছে অ্যানোড।
ক্যাথোড আর অ্যানোড রেখেছে। ও দেখছে কিছু একটা জিনিস এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যাওয়া আসা নয়, যাচ্ছে। ক্যাথোড থেকে কিছু একটা জিনিস আমাদের অ্যানোডের দিকে ছুটছে। ও কিন্তু এই ব্যাপারটা কিন্তু অবজার্ভ করেছে, কিন্তু বলতে পারছে না যে এই জিনিসটা কি হয়েছে। জিনিসটা কি হয়েছে এটা মনে রাখবে 1878 সালে। বলতে পারছে না যে কি হয়েছে। একটা জিনিস ক্যাথোড থেকে তো ছুটছে, এটা কিন্তু আমাদের উইলিয়াম ক্রুক্স বলেছে। পরে এলো আমাদের জে জে থমসন। জে জে থমসন জে জে থমসন এসে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা করতে শুরু করলো যে জিনিসটা কি অ্যাকচুয়ালি এখানে কি চলছে, এই জিনিসটা কি ছুটছে, কিছু তো একটা ছুটছে যেটা আমাদের উইলিয়াম ক্রুক্স আবিষ্কার করেছে। জে জে থমসন বিভিন্ন পরীক্ষা করতে শুরু করলো। ও কী করলো, এর মধ্যেই কিন্তু একটা পজিটিভ আর নেগেটিভ, এখানেও কিন্তু একটা প্লাস মাইনাসের পাত লাগিয়ে দিয়েছে। ধরো এদিকে প্লাস লাগিয়ে দিয়েছে, এদিকে মাইনাস। এবার তোমরা বলবে ইলেকট্রন আবিষ্কার হয়নি, অথচ আমরা প্লাস মাইনাস নিয়ে এত আলোচনা করছি, কিভাবে এত প্লাস মাইনাস কোথা থেকে পেলাম, ক্যাথোড অ্যানোড কোথা থেকে পেলাম? ইলেকট্রনটাই জানি না। ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ হয়, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ হয়। তার আগেই আমরা এইসব প্লাস মাইনাস কীভাবে বুঝছি? আচ্ছা, তার আগে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কার হয়ে গেছে। ইলেকট্রিসিটি কিন্তু আমাদের আবিষ্কার হয়ে গেছে। কুলম বিভিন্ন কথা বলে চলে গেছে। ইলেকট্রিসিটি কিন্তু আবিষ্কার হয়ে গেছে। তখন জে জে থমসন একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ চার্জ কিন্তু আমাদের লাগিয়েছে। লাগিয়ে দেখছে যা কিছু ফ্লো করছিল সব পজিটিভ চার্জের দিকে বেঁকে যাচ্ছে। এখান থেকে ও বলল যে এই যে জিনিসটা এদিক থেকে যাচ্ছে ক্যাথোড দিকে অ্যানোডের দিকে, এটা নিশ্চয়ই নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জড। তো এখান থেকে ওই এই জিনিসটার নাম দিচ্ছে কি না, ইলেকট্রন। ও বললো এখান থেকে যা কিছু ফ্লো করছে সেটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে। তো এখান থেকে আবিষ্কার হলো কি না, ইলেকট্রন। দেখো জে জে থমসন তো জে জে থমসন এখান থেকে ইলেকট্রন আবিষ্কার করলো। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার করার জন্য ও আরেকটা জিনিস দেখলো, এখানে একটা কি একটা পর্দা লাগিয়েছিল। সেই পর্দাটা কী দিয়ে তৈরি, এই জিনিসটা আমাদেরকে মাঝে মাঝে কোশ্চেনে আসে। পর্দাটা কী দিয়ে তৈরি? পর্দাটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড। ওকে, ZnS, জিঙ্ক সালফাইড, অথবা আমরা নিতে পারি হচ্ছে বেরিয়াম প্লাটিনো সায়ানাইড। তোমরা এটা কীভাবে নামকরণ হলো? এটা হচ্ছে আমাদের স্ববর্গীয় যৌগ। এই চ্যাপ্টারটা আমাদের আছে 12-এ আছে। এটা বেরিয়াম প্লাটিনো সায়ানাইড। এই পর্দা যখন নিয়েছে তখন ইলেকট্রনগুলো এর মধ্যে ধাক্কা দিচ্ছে এবং একটা করে প্রতিপ্রবাহ, মানে হচ্ছে আলো সৃষ্টি হচ্ছে। তো এখান থেকে বললো কিছু তো একটা পার্টিকেল আছে, যেই পার্টিকেলটা নেগেটিভলি চার্জড, আর সেটাকে বললো ইলেকট্রন। ওকে, তো ইলেকট্রন সম্বন্ধে আমাদের কিছু কিছু জিনিস জানার আছে। সেটা হচ্ছে আমাদের কী কী জানবো, সেটা হচ্ছে চার্জ। ইলেকট্রনের চার্জ সম্বন্ধে জানবো, যে আমাদের ইলেকট্রনের চার্জ কী আছে। ছোটোবেলা থেকে জেনে এসেছি ইলেকট্রনের চার্জ মাইনাস, যেহেতু নেগেটিভলি চার্জ, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা মনে রাখবে, ইলেকট্রনের চার্জ। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হয়, E/m ভ্যালু। ই মানে চার্জের ভ্যালু ডিভাইড বাই মাস। চার্জ বাই মাস করলে E/m ভ্যালু যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 1.76 ইন্টু 10⁸ কুলম গ্রাম ইনভার্স। এটা আমাদের ইলেকট্রন সম্বন্ধে, ইলেকট্রন আবিষ্কার হয়েছে। আচ্ছা, একটা জিনিস জানার ব্যাপার, যে এই ইলেকট্রনটা কোনো ম্যাটার বা পদার্থের মধ্যে থেকে বা পরমাণু অ্যাটম থেকেই যে বেরিয়েছে বা অ্যাটম থেকে এসেছে, এই ব্যাপারটা আমরা কি করে
বুঝলাম যেটা আমাদের অ্যাটমেরই পার্ট। হতে পারতো যে একটা পদার্থ আছে তার মধ্যে ফাঁকে এরকম ইলেকট্রন পড়ে আছে বা কিছু না কিছু পড়ে আছে, তারা এসে এগুলোকে স্ট্রাইক করছে, মানে ক্যাথোড দিকে বেরোচ্ছে, এটা হতে পারতো। তো এইটা বিভিন্ন পদার্থ নিয়ে পরীক্ষা করলো, সেখানে দেখলো E/m ভ্যালুটা, এই E/m ভ্যালু সবার ক্ষেত্রে কিন্তু সমান। E/m ভ্যালু সবার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে না সমান। তাহলে বুঝতে পারা গেল যে অ্যাটমের মধ্যে থেকেই এটা কিন্তু বেরিয়েছে, আর ইলেকট্রন প্রত্যেকটা পদার্থেরই একটা ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, এবার আসছে আমরা প্রোটন ডিসকভারি। প্রোটন ডিসকভারি কে করেছে? না, এখানে হচ্ছে বিজ্ঞানী হচ্ছে আমাদের একটা ছিল, সে হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টিন। কত? 1886 সালে গোল্ডস্টিন একটা বিজ্ঞানী এসেছে। সে বলছে আচ্ছা, জে জে থমসন আর উইলিয়াম ক্রুক্স মিলে একটা আবিষ্কার করেছে, নেগেটিভ চার্জ আবিষ্কার করেছে। ঠিক আছে, নেগেটিভ চার্জ আমাদের আবিষ্কার করে ফেলেছে জে জে থমসন আর উইলিয়াম ক্রুক্স। বলছে আমাকে কিছু আবিষ্কার করতে হবে। ও ভাবছে যে যদি নেগেটিভ চার্জ থাকে কোথাও, নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ থাকবে। অলরেডি তড়িৎ আবিষ্কার হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ পার্টিকেল যদি থাকে, নিশ্চয়ই পজিটিভ পার্টিকেলও থাকবে। ও একটা বুদ্ধি খাটালো। বুদ্ধি খাটিয়ে কী করেছে? দেখো, অ্যানোড নিয়েছে, ক্যাথোড নিয়েছে। ক্যাথোডকে কী করেছে? ফুটো করে দিয়েছে। ক্যাথোডকে করে দিয়েছে ফুটো, আর এইদিকে হচ্ছে আমাদের একটা পর্দা লাগিয়ে দিয়েছে। পর্দা লাগানোর পর কী করেছে? হাই ভোল্টেজ দিয়েছে। যেমন হাই ভোল্টেজ মক্ষণ টিউব নিয়ে কাজ করছে, ও একটুখানি এটাকে টুইক করে দিয়েছে। এবারে ক্যাথোড দিকে যেভাবে ইলেকট্রনের দিক থেকে যাচ্ছিল, ক্যাথোড একটা রশ্মি তৈরি হচ্ছিল। ক্যাথোড দেখো, এখানে ক্যাথোডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এইদিকে ক্যাথোড ছিল, আর আগে যেটা আমরা পড়েছিলাম তখন ক্যাথোডটা এইদিকে রেখেছিল। যেদিকে ইচ্ছে রাখতে পারি, কিন্তু ও হচ্ছে তার বিপরীতটা করেছে। ক্যাথোড রেখেছে, অ্যানোড রেখেছে। ও দেখলো এই দিক থেকে তো পার্টিকেল যাচ্ছে, কিন্তু এই দিকেও আলো সৃষ্টি হচ্ছে, মানে এই দিক থেকেও কিছু একটা পদার্থ এসে, কিছুটা পার্টিকেল এসে ধাক্কা মারছে। তখন ও বললো তাহলে এই দিক থেকে যদি ইলেকট্রন যায়, অবশ্যই এই দিক থেকে একটা পজিটিভ চার্জযুক্ত বস্তু ছুটে যাচ্ছে। এটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে অ্যানোড থেকে এসছে। এটা অ্যানোড রে, এটা হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। অ্যানোড রে এক্সপেরিমেন্ট করে দেখলো যে এটা পজিটিভলি চার্জ আছে। এইটাকে নাম দিল কি? প্রোটন। এটাকে নাম দিল হচ্ছে প্রোটন। আচ্ছা, চলো, প্রোটন আবিষ্কার আমাদের হয়ে গেছে। সালটা মনে রাখবে, 1886 সাল। আচ্ছা, প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভলি হবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ভর কি আছে? মাস কি আছে? মাস হচ্ছে আমাদের 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, আচ্ছা, এবারে দেখো নিউট্রন আবিষ্কার করতে কে এসেছিল? সেটা হচ্ছে আমাদের স্যাডউইক এসছে, যে স্যাডউইক এসছে। আচ্ছা, আমাদের নিউটন আবিষ্কার করার জন্য কিভাবে এসছে দেখো। রাদারফোর্ড এই আবিষ্কারের মাঝেই কিন্তু আমাদের এই ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হওয়ার পরেই কিন্তু আমাদের রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিয়েছে, যেটা আমরা পরে পড়ব। রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার পরেই কিন্তু এই আমাদের হচ্ছে স্যাডউইক, সে কিন্তু 1920 সালে নিউটন আবিষ্কার করছে। রাদারফোর্ড একটা যে পরমাণু মডেল দিয়েছিল, আগে একটু সামান্য আইডিয়া দিয়ে দিই।
রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিল যে আমাদের এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ আর ইলেকট্রনগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, স্পিন করছে। তো দেখলো যে ইলেকট্রনের ভর মানে সমস্ত অ্যাটমের ভর এই আমাদের নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ভর্তি আছে। কিন্তু যখন দেখছে যে প্রোটনের ভর জানে, প্রোটনের ভর আবিষ্কার বলতে পারা গেছে, ইলেকট্রনের ভর জানা গেছে, কিন্তু তার থেকেও বেশি পরিমাণ কিছু একটা ভর আমাদের নিউক্লিয়াসের পাওয়া যাচ্ছে। তখন রাদারফোর্ড বলল যে এখানে একটা কিছু আমাদের হচ্ছে নিস্তড়িত কণা, নিউট্রাল একটা কণা কিন্তু আমাদের নিউক্লিয়াসের মধ্যে আছে। এই কথাটা কিন্তু রাদারফোর্ড একটা কল্পনা করেছিল। সেই কল্পনাটাকে বাস্তবায়িত করলো কি আমাদের না হচ্ছে শ্যাডউইক এসে কি করছে না একটা বেরিলিয়াম নিয়েছে, সে একটা বেরিলিয়াম কণা নিয়েছে, বেরিলিয়াম 4। তাকে কি করছে আমাদের আলফা পার্টিকেল দিয়ে ধাক্কা দিয়েছে। আলফা পার্টিকেলে ধাক্কা দেওয়ার পর তৈরি হয়ে গেছে কি আমাদের কার্বন প্লাস একটা নিউট্রন পরমাণু তৈরি হয়েছে, একটা নিউট্রন পরমাণু তৈরি হয়েছে। আমরা এখন নিউট্রন বলছি, একটা মানে আলাদা একটা আমাদের পার্টিকেল তৈরি হয়েছে, পরমাণু বললাম সরি, একটা পার্টিকেল তৈরি হয়েছে যা হচ্ছে নিস্তড়িত, যার ধর্মটা দেখা গেল নিস্তড়িত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফা পার্টিকেল, ঠিক আছে। এটা যোগ করে দেখবে 9 + 3, একটা নিউট্রন বেরিয়ে গেছে, নিউট্রনের ভর, আর হচ্ছে আমাদের যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে আমাদের কার্বন তৈরি হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে একটা পড়ছে, তখন হচ্ছে নিউটন কিন্তু আবিষ্কার হয়েছে। যা, তাহলে কি হচ্ছে, ডাল্টন করে গেল ফেল। ডাল্টনের সমস্ত কথাই কি হলো, ফেল করে গেল। ডাল্টন বলেছিল কি আমাদের, আচ্ছা ডাল্টন ফেল করার আগে আমাদের রাদারফোর্ডকে নিয়ে দেখি। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং একটা এক্সপেরিমেন্ট করেছে। কি করেছে না, এখান থেকে আলফা পার্টিকেল বেরোবে এরকম একটা জেনারেটর লাগিয়েছে, এখানে নিয়েছে গোল্ড প্লেট নিয়েছে। গোল্ড প্লেট কেন নিয়েছে না, এই গোল্ড প্লেট হচ্ছে খুবই ডাকটাইল পদার্থ। ডাকটাইল মানে হচ্ছে যাকে পিটিয়ে পাতলা করা যায়। এমনভাবে পিটিয়ে পাতলা করেছে যাতে হচ্ছে শুধুমাত্র পরমাণুর একটা লেয়ার, খুব জোর হলে দুটো লেয়ার থাকে, এতটাই পাতলা করেছে। দিয়ে এখানে তোমার হচ্ছে একটা গোল্ড প্লেট বানিয়েছে, এখান থেকে আলফা পার্টিকেল বের করছে। অ্যাকচুয়ালি ও এভাবে করেছিল, এইদিকে পর্দা রেখেছিল, এখান থেকে আলফা পার্টিকেল জেনারেটর লাগিয়েছিল, এখানে তোমার রেখেছিল হচ্ছে গোল্ড প্লেট, দিয়ে এই দিক থেকে আমাদের আলফা পার্টিকেলগুলো ছুটছিল। আমি সেটা সিম্পলিফাইড ভার্সনে এটাকে বানিয়েছিলাম। এবার ও দেখছে কি না, আলফা পার্টিকেল ছুটছে, যা ছুটছে সবাই যেইভাবে ছুটিয়েছে সেইভাবেই যে ধাক্কা, ম্যাক্সিমাম সেইভাবে গিয়ে ধাক্কা মারছে। একটা আধটা কি হচ্ছে একদম 180 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে, খুব কম। আর কিছু যেদিকে যাচ্ছিল যেতে যেতে কী করেছে, হালকা সাইডে বেঁকে গেছে। দেখো এটা হচ্ছে 180তে ঘুরে গেছে, কিছু ডিফ্র্যাকশন করেছে, মানে হচ্ছে স্ক্যাটার করে গেছে আলফা পার্টিকেল। এখান থেকে একটা কনক্লুশনে এলো যে আচ্ছা সবই ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার হচ্ছে সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছে, দু একটা ঘুরছে। তো এখানে এসে রাদারফোর্ড আমাদের একটা পরমাণু মডেল তৈরি করলো, বলছে পরমাণুর ম্যাক্সিমাম অংশটাই কি হচ্ছে ফাঁকা। যা, ডাল্টন বলেছিল নিরেট, রাদারফোর্ড এসে বলছে আমাদের সব ফাঁকা। ডাল্টন বলেছিল সলিড, রাদারফোর্ড এসে বলছে যে পরমাণুর ম্যাক্সিমাম অংশটা ফাঁকা, মাঝখানে কিছু একটা আছে যেটা হচ্ছে বিশাল ভারী, ঠিক আছে, হেভি, বিশাল ভারী। আচ্ছা, আলফা পার্টিকেল আগে জানে যে আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ। আচ্ছা, তার আগে আমাদের ইলেকট্রিসিটি আবিষ্কার হয়ে গেছে, একটা জিনিস জেনে গেছি যে একই চার্জ একে অপরকে রিপালশন করে, বিকর্ষণ করে, আর অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাকশন করে। বলছে যদি মাঝখানে যদি নেগেটিভ চার্জ থাকতো, এখানে নেগেটিভ চার্জ থাকতো তাহলে হচ্ছে আমাদের পজিটিভগুলো যেয়ে এর মধ্যে কিন্তু আটকে যেত, কেউ ঘুরে আসতো না, মানে 180তে রিটার্ন করে আসতো না। ওকে, তাহলে নিশ্চয়ই মাঝখানে যে আছে সে
পজিটিভলি চার্জড। আর প্রচণ্ড পরিমাণে ভারী অবশ্যই, কারণ আলফা পার্টিকেল এইমাত্র আমরা দেখলাম যে আলফা পার্টিকেল যখন নিউট্রন আবিষ্কার করছিল তখন কী হচ্ছিল, আলফা পার্টিকেল দেখলাম তোমার হচ্ছে অ্যাটমে হিলিয়াম যে অ্যাটম আছে, হিলিয়ামের 2H4 কী হলো রে বাবা, এটা বাবা He24 তোমার হচ্ছে হিলিয়াম যে আছে, হিলিয়াম নিয়েছি, হিলিয়ামে 2 4, আমরা নিচে রাখি অ্যাটমিক নাম্বার আর উপরে রাখি ভর সংখ্যা। এটা সবাই জানি, এটা হচ্ছে আলফা পার্টিকেল, আলফা 2+। তো আলফা পার্টিকেল ভারী। আচ্ছা, ভারী যেটা আছে তাকে যদি ঘুরিয়ে আনতে হয় তাহলে নিশ্চয়ই ভিতরে যে থাকবে তাকে আরও বেশি পরিমাণ ভারী হতে হবে। তাহলে বলে এটা খুবই হেভি, পজিটিভলি চার্জড। আর ম্যাক্সিমাম অংশটা ফাঁকা, যেখান দিয়ে আমাদের আলফা পার্টিকেলগুলো ছুটে ছুটে যাচ্ছে। এই থাকার জন্য এ হচ্ছে এখানে আলফা পার্টিকেল 180-তে ঘুরে যাচ্ছে, 180 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। আর যেগুলো ধারে ধারে পড়ছে সেগুলো কিন্তু হালকা করে বেঁকে যাচ্ছে, মানে পজিটিভটা যাচ্ছিল, একে ধাক্কা মারলে তো ঘুরে চলে আসতো, কিন্তু পাশাপাশি যাচ্ছে, বিকর্ষণ করে দিচ্ছে বলে এদের পাথটা ডিফ্র্যাক্ট করে যাচ্ছে, স্ক্যাটার করে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তো এসে আমাদের রাদারফোর্ড কিন্তু এই মডেলটা দিল। এবার রাদারফোর্ড যে মডেল দিয়েছে, রাদারফোর্ডের মডেলে কিছু কিন্তু ত্রুটি আছে, পরে পরে ত্রুটি জানতে পারছি। কুলম্ব আমাদের বলেছে যে পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে। তাহলে রাদারফোর্ড বলছে ভিতরে পজিটিভ চার্জ আছে, বাইরে ইলেকট্রনগুলো তাকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা, তাকে যদি কেন্দ্র করে ঘুরে, তোমাকে যদি ভাবো তোমাকে একটা ফিল্ডে আমি লাগিয়ে দিয়েছি, ফিল্ডে লাগিয়েছি, দাও ভালো করে একটু ছবিটা আঁকি। আমাদের ধরো খেলার মাঠ, ঠিক আছে, খেলার মাঠে এরকম অনেক ট্র্যাক বানানো আছে, ছুটতে দেওয়া হয়, এখানে একজনকে বস করানো হচ্ছে, এখানে একজনকে, এখানে একজনকে, সবাই যখন ছুটতে দেওয়া হয়, যদি বলে কোনো সেই যেমনভাবে আমাদের পর্দাটা রাখে যে এইভাবে করা হয়, যে সামনেরটাকে ভুল এঁকে দিলাম এইভাবে, এখানে একজন লোক, এখানে একজন লোক, এখানে একজন লোক, লোক নয় বাচ্চা ছেলে, তোমাকে ছুটতে দেওয়া হয়েছে তিনজনকে ছুটতে দেওয়া হয়েছে, তোমাকে বলছে ছুটো, যে যার ট্র্যাকে থাকো। তাহলে যে দূরে থাকে, যে বড় সার্কেলটা করে তাকে একটুখানি আগে দেয়া হয়, তবে সে যে যেই সময় যতটা ঘুরবে আর এও সেই সময় ততটা পথই ঘুরে। তোমাকে যদি ঘুরতে দেওয়া হয়, একে যদি বলা হয় না এভাবে থাকবে না, সবাই এই জায়গা থেকে একই লাইন থেকে শুরু করো, তাহলে এর তো বেশি পরিমাণ শক্তি খরচা হবে, এর দেখো বেশি পরিমাণ শক্তি খরচা হবে, এ চাইবে যে আমি এই মাঝখানে চলে আসি। তাহলে যদি ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, এর মধ্যে একটা শক্তি খরচা হতে তো চাইবে যে না অত দূরে দূরে ঘুরবো না, আমি সামনাসামনি চলে আসি। একই রকমভাবে ইলেকট্রনের ক্ষেত্রেও সেম জিনিস, যদি ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, একটা চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে, এর শক্তি খরচা করবে, শক্তি খরচা করতে 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 কী করবে না, আমাদের যে পজিটিভলি চার্জ যে আমাদের নিউক্লিয়াস আছে তার মধ্যে এসে কিন্তু এসে পড়ে যাবে। তাহলে যদি পড়েই যায়, যদি সমস্ত পজিটিভলি চার্জের উপরে যদি ইলেকট্রনগুলো এসে পড়ে যায়, তাহলে তো পরমাণুর স্থায়িত্বই থাকবে না, তাহলে পরমাণু আমাদের দেখতেই পাবো না কোনো কিছুই। তাহলে রাদারফোর্ড বলছেন, রাদারফোর্ডের মডেলটা কিন্তু গেল, রাদারফোর্ডে এটা তাহলে আমাদের ত্রুটির মধ্যে আছে। কিন্তু এই কথাটা কিন্তু ব্যাখ্যা দিতে পারেন, সবাই যে জিজ্ঞাসা করছে তাহলে এরকমভাবে যদি চলে তাহলে তো এইভাবে হতে থাকবে, আর তুমি কী করে এটার ব্যাখ্যা দেবে? রাদারফোর্ড বলছে আমার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, যদি এইভাবে ঘুরে, আচ্ছা এই যে এত ছোটো ছোটো পার্টিকেলগুলো, এগুলো আমরা বুঝছি কী করে যে ঘুরছে বলে? যে শক্তি যখন ছাড়বে তখন এখান থেকে কিছু একটা তরঙ্গ বেরোবে, শক্তিটা তরঙ্গের হিসেবে বেরোবে, তরঙ্গ হিসেবে বেরোলে যদি কন্টিনিউয়াসলি যদি ঘুরতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি যদি ঘুরতে থাকে, তাহলে একটা কন্টিনিউয়াস বর্ণালী পাবো,
সবাই ছোটোবেলা থেকেই পড়েছি বর্ণালী বা স্পেকট্রা। জিনিসটা কি? কন্টিনিউয়াস। দুটো কথা আছে বর্ণালীর মধ্যে, কন্টিনিউয়াস অ্যান্ড লাইন স্পেকট্রা। লাইন স্পেকট্রা আর কন্টিনিউয়াস স্পেকট্রা। জিনিসটা কি? আচ্ছা, আমরা রামধনু দেখেছি, রামধনু দেখেছি, রেনবো। আচ্ছা, রেনবোতে তোমার যেটা জানি আমরা, বেনি আসহ কলা। আচ্ছা, রামধনুটা তো তোমার হচ্ছে এরকম দেখতে হয়। আমি এখান থেকে একটা কাট করছি, ঠিক আছে? এই কাটিং করে এটাকে এখানে রাখছি। ভাবো, এখানে থাকে বেগুনি, নীল, আকাশি, কমলা, লাল। সেটাকে আমরা এখানে বস করাচ্ছি। বেনি আসহ কলা, বেনি আসহ। প্রথমে বেগুনি, তারপরে নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। আচ্ছা, এদের মধ্যে এরকম থাকে কি যে এখানে বেগুনি, বেগুনি কালার, এটা বেগুনি কালার কোনটা ভালো হবে গো? এটা বেগুনি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে বেগুনি। আচ্ছা, তারপরে এখানে নীল, মাঝখানটা কালো। তারপরে হচ্ছে আকাশি, ধরো এটাকে আকাশি ভাবছি, আকাশি। তারপরে ধরো এখানে আছে সবুজ। এরকম এরকম থাকে কি? থাকে না? মাঝখানে এরকম কালো দেখতে পাই? পাই না। এখানে কি হয়? একে অপরের সঙ্গে কিন্তু মিশতে থাকে, মিশে মিশে থাকে। এই বেগুনিটা এই নীলের সঙ্গে কিন্তু এখানে মিশে যায়। আচ্ছা, নীলটা নীলটা আকাশের সঙ্গে গিয়ে মিশে যায়, মাঝখানে একটা অন্যরকম কালার তৈরি হয় দুজনের মিশ্রণের ফলে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? সবুজ, এই তোমার হচ্ছে আকাশি, আকাশি গিয়ে সবুজের সঙ্গে হালকা করে মিশে যায়। তাহলে পুরোপুরি যেটা পাচ্ছি এখান থেকে, পুরো পটিটা পাচ্ছি, এই পটিটা পাচ্ছি পুরোটা, এটার মধ্যে কোনো কিন্তু গ্যাপ নেই, কোনো কিন্তু গ্যাপ নেই, মাঝখানে কোনো কিছু গ্যাপ আছে? গ্যাপ নেই, পুরো কন্টিনিউয়াস। তার জন্য এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। আর যদি এরকম হতো যে প্রথমে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছিলাম, যদি এরকম মাঝখানে মাঝখানে যদি ফাঁকা থাকতো, মাঝখানে মাঝখানে যদি ফাঁকা থাকতো, যে এখানে একটা কালার পেলাম, তারপরে আবার এখানে একটা কালার, তারপরে এখানে একটা কালার, আবার এখানে একটা কালার, যদি এরকম একটা কিছু পেতাম, তাহলে সেটাকে বলা হতো আমাদের লাইন স্পেক্ট্রা। বুঝতে পেরেছো? স্পেক্ট্রাটা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এরকমই হয়, যদি ইলেকট্রন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, কন্টিনিউয়াসলি এইভাবে ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, তাহলে ও কন্টিনিউয়াসলি এখান থেকে তরঙ্গ ছাড়ছে। তাহলে যেই আমি বর্ণালীটা পাবো, সেখানে ধরো প্রথম থেকে ছাড়তে শুরু করেছে, প্রথম থেকেই শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে একটা বর্ণালী পাওয়ার কথা। কিন্তু পরীক্ষালব্ধ করে দেখা যাচ্ছে যে আমাদের যখন অ্যাটম থেকে কোনো ইলেকট্রন এনার্জি লস করছে, এনার্জি ছাড়ছে, তখন কিন্তু আমরা পাচ্ছি লাইন স্পেক্ট্রা। কিছুক্ষণের জন্য এনার্জি লস করেছে, তারপরে আবার বন্ধ, তারপরে আবার কিছুক্ষণের জন্য লস করেছে, তারপরে আবার বন্ধ, তারপরে কিছুক্ষণের জন্য লস করেছে, আবার বন্ধ। এবার রাদারফোর্ডকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, এরকম তো আমাদের স্পেকট্রোস্কোপিতে এরকম ব্যাপার স্যাপার দেখলাম, তুমি ব্যাখ্যা দাও। তুমি বলছো পজিটিভকে ধরে আমাদের ইলেকট্রনগুলো রাউন্ডভাবে ঘুরছে, সার্কেলে ঘুরছে কেন্দ্র করে, তাহলে কী করে হচ্ছে ব্যাপারটা তোমাদের বোঝাও। রাদারফোর্ডের কাছে কোনো উত্তর নেই। রাদারফোর্ডে এটা দুটো ত্রুটি। একটা, যদি ইলেকট্রন এইভাবে ঘুরতে থাকে, তাহলে গিয়ে সে নিউক্লিয়াসের মধ্যে পড়বে এবং পরমাণু হয়ে যাবে, পরমাণুর কোনো অস্তিত্বই পাবো না। দ্বিতীয় ত্রুটি হচ্ছে, তাহলে ও যে রেখা বর্ণালী পাচ্ছি আমাদের, বা লাইন স্পেকট্রাম যেটা পাচ্ছি, সেইটার ব্যাখ্যাও কিন্তু দিতে পারেনি। আচ্ছা, এর মাঝখানে এবার ভাবো, এবারে কিন্তু বোর আসবে, বোর এসে এর ত্রুটিগুলোকে কিন্তু সংশোধন করবে। তার আগে বোর কারো কারো সাহায্য নিচ্ছে, বোর কারো কারো সাহায্য নিচ্ছে। একটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসেছিল, আর প্ল্যাঙ্কের হচ্ছে কোয়ান্টাম থিওরি। এই ইলেকট্রন প্রোটন সব আবিষ্কার হওয়ার মাঝখানে কিন্তু আমাদের ম্যাক্সওয়েল এসে একটা কথা বলে দিয়েছে, আর আমাদের প্ল্যাঙ্ক এসে একটা কিন্তু কথা বলেছে। বুঝেছে? আচ্ছা, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যেটা আসছিল সেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। ও বলেছিল যে কোনো কিছু যদি বস্তু থাকে, তার মধ্যে যা কিছু শক্তি আসবে সে তরঙ্গ আকারে যদি আসে, সে তরঙ্গের আকারে পুরোটা শোষিত হবে, এর মধ্যে শোষিত হচ্ছে। সে যখন ছাড়বে তখন কিন্তু তরঙ্গের আকারেই ছাড়বে। মানেটা কি বলতে চাইছে, যে ধরো আমি T1 সময় থেকে T2 সময় পর্যন্ত
তরঙ্গকে এন্টার করিয়েছি, মানে শক্তি দিয়েছি। আবার T2 সময় থেকে T3 সময় পর্যন্ত তরঙ্গ বেরিয়েছে, এখানে তরঙ্গ ঢুকেছে, এখানে তরঙ্গ বেরিয়েছে, শক্তি। ওই তরঙ্গ এখান থেকে আসছে, আবার তরঙ্গ এখান থেকে যাচ্ছে। প্রথমে আমি হিট দিচ্ছি, আবার কিন্তু পরে হচ্ছে আস্তে আস্তে হিট বেরিয়েছে। মাঝখানে কোনো টাইমের গ্যাপ থাকবে না, ঠিক আছে? যতক্ষণ হচ্ছে তরঙ্গের সময় ধরে হচ্ছে তরঙ্গের আকারেই শোষণ করবে, শক্তি ছাড়ার সময় তরঙ্গের আকারেই কিন্তু শক্তি ছাড়বে, এই কথাটা বলেছে। আচ্ছা, এবার যখন বলছে বিকিরণ হবে, এই বিকিরণ যখন হবে তখন তার কি বর্ণ হবে বা কালার হবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের তরঙ্গের প্রকৃতির উপর নির্ভর করবে, ঠিক আছে? তরঙ্গের দৈর্ঘ্য বা ল্যামডার উপরেই কিন্তু আমাদের নির্ভর করবে তরঙ্গের কালার। এই কথাটা ম্যাক্সওয়েল বলে গেছে, ঠিক আছে? প্ল্যাঙ্ক এসে একটা কথা বলছে, প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক বলছে ঠিক আছে ম্যাক্সওয়েল তুমি বলেছো যে তরঙ্গের আকারে সমস্ত কিছু এসে শক্তি গৃহীত বা শক্তি যেটা আমাদের বাইরে বেরোচ্ছে সেটা হচ্ছে। প্ল্যাঙ্ক এসে বলছে না, এইভাবে হলে কিন্তু অনেক কিছু জিনিস ব্যাখ্যা করা যাচ্ছে। প্ল্যাঙ্ক এসে বলছে যে শক্তির এক একটা প্যাকেট আছে, এই প্যাকেটগুলো গ্রহণ করবে, ছাড়ার সময় এই প্যাকেট হিসাবেই কিন্তু ছাড়বে যে কোনো পদার্থ শক্তি। ধরো একটা পাথর আছে, ঠিক আছে? এই গ্রীষ্মকালের রোদে তুমি পাথরটাকে রেখেছো, পাথরটাকে তুমি রেখেছো। এখানে সূর্য আছে, সূর্য থেকে আলোক রশ্মি বা শক্তি আসছে। ম্যাক্সওয়েলের মত অনুযায়ী যে এখানে সব তরঙ্গ আসছে, তরঙ্গের আকারেও শোষণ করছে, তরঙ্গের আকারে ছাড়ছে। প্ল্যাঙ্ক এসে বলছে না, তরঙ্গের আকারে নয়, ও হচ্ছে আমাদের এক একটা কণা ছোট ছোট শক্তির প্যাকেট হিসেবে আসছে, আবার প্যাকেট হিসেবেই ছাড়ছে। এইটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আর এই ছোট ছোট শক্তির প্যাকেটগুলোকেও নাম দিয়েছিল কোয়ান্টাম। এই কথাটা আমাদের কিন্তু প্ল্যাঙ্ক এসে বলেছে। আর বলেছিল শক্তি যেটা আছে, শক্তি যেটা হবে এই কোয়ান্টামগুলোর, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার হবে না, ওর কম্পাঙ্কের উপর, ঠিক আছে? এখান থেকে আমাদের ই সমান এইচ নিউ এই সূত্রটা পাওয়া গেছিলো। আর এটাকে আমরা এইচটাকে বলেছিলাম প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, হয়েছে? এই সূত্রটাকে আমরা বলেছিলাম প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, এই কথাটা প্ল্যাঙ্ক আর ম্যাক্সওয়েল আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর প্ল্যাঙ্কে হচ্ছে কোয়ান্টাম থিওরিতে জানতে পেরেছি। এবার আসছে বোর, ঠিক আছে? এবার আসছে আমাদের বোর। বোর এসে বলছে এই সমস্ত কিছু দেখে টেকে তরঙ্গ ধর্ম, কণা ধর্ম এই কথাটা কিন্তু বুঝে গেছে। বুঝে গিয়ে বলছে যে একটা মডেল ভাবো, ও বলছে যদি পরমাণুকে স্থির রাখতে হয়, এখানে পজিটিভ চার্জ আছে আর বাইরে নেগেটিভ চার্জগুলো হচ্ছে, এটা আমাদের রাদারফোর্ড বলেছে। রাদারফোর্ডের কথাটা অনেকটা যুক্তিকতা আছে, কারণ হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং একটা ও এক্সপেরিমেন্ট করেছে। বোর এসে বলছে ঠিক আছে ভাবো যে এটা পজিটিভলি চার্জড আছে আর ইলেকট্রন এখানে ঘুরছে। ও এসে বলছে যে পরমাণু একটা নির্দিষ্ট কক্ষপথেই, পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে। সেই কক্ষপথ থেকে কিন্তু নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না। একটা নির্দিষ্ট যে রেডিয়াস আছে, এই রেডিয়াস যে আছে এর মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে, এই ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু আমাদের ঘুরছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যা কিছু পড়ছি আমরা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বোরের মডেল পড়ছি। ওয়ান ইলেকট্রন সিস্টেম এই জিনিসটা কি, বোরের মডেল বা রাদারফোর্ডের মডেল সব ওয়ান ইলেকট্রন সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কাজে লাগছে। ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে কি, একটা পরমাণু যার মধ্যে একটা নিউক্লিয়াস আছে আর বাইরে একটি মাত্র ইলেকট্রন আছে, এমন কোনো সিস্টেমকে আমরা বলবো ওয়ান ইলেকট্রন সিস্টেম। বোর এসে বলছে যে ওটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে। সেখান থেকে ও একটা সূত্র দিয়েছে কি
MVR সমান কি বলেছে NH/2 পাই। প্ল্যাঙ্ক যে বলেছিল এই যে শক্তির কথাটা, সেখান থেকে কি পড়ছিলাম আমরা, এই যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট পেয়েছিলাম। বোর এসেও সেই প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটাকে ইউজ করে বললো যে MVR সমান NH/2 পাই, এই ঘটনাটা হবে। MVR মানে কি, ভরবেগ, কৌণিক ভরবেগ। প্রথমে বললো ইলেকট্রন একটা পার্টিকেল, তার তাহলে ভর আছে, আর ওখানে রেডিয়াসের ধারণা দিল যে আর একটা আছে। এই কথাটা কিন্তু আমাদের কে বলেছিল, বোর বলেছিল, বোরের প্রথম স্বীকার্য হয়েছে। দ্বিতীয় স্বীকার্য কি বলেছে, বলছে যখন একটা নির্দিষ্ট শক্তিস্তরগুলো ভাবো, নির্দিষ্ট কক্ষপথ, ঠিক আছে, এই যে এন যেটা ছিল প্রথমে সেটা হচ্ছে কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ এনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 আমরা জানি সাতটা পর্যন্ত কক্ষপথ হয়। তো বলেছে যখন একটা নির্দিষ্ট কক্ষপথেও ঘুরছে, যখন কক্ষপথে ঘুরছে সেই সময় না ও শক্তি গ্রহণ করবে না শক্তি বর্জন করবে। এই কথাটা হচ্ছে সেকেন্ড স্বীকার্য। থার্ড স্বীকার্য কি হচ্ছে, যদি আমরা বাইরে থেকে শক্তি দিই, যদি এক্সটার্নাল কোনো এনার্জি দিই, ইলেকট্রনটা যদি এখানে থাকে, ওই প্রত্যেকটা শক্তি স্তরের কিন্তু, প্রত্যেকটা কক্ষপথের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, প্রত্যেকটা কক্ষপথে একটা কিন্তু ফিক্সড এনার্জি আছে। ধরো এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা ধরো 20, এটা হচ্ছে, আমি এটা ভাবছি, ঠিক আছে, আমি ফর এক্সাম্পল এটা নিলাম 5 10 15। বাইরে থেকে যদি ইলেকট্রন দিই, বলছে যতক্ষণ পর্যন্ত পরের কক্ষপথে, মানে 5-এ আছে, যতক্ষণ না পর্যন্ত পরের কক্ষপথের ও এনার্জি লাভ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রন এখান পর্যন্ত জাম্প করবে না, ঠিক আছে। মানে এটা কি, ধরো বাইরে থেকে ইলেকট্রন দিয়েছি, এখানে একটা ইলেকট্রন ছিল বা একদম সবার নিচের কক্ষপথে, একে শক্তি দিচ্ছি, 5 থেকে 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, জাম্প করবে না, 9 হয়েছে, জাম্প করবে না, মানে মাঝখানে এরকম যে থাকবে, ইলেকট্রনটা এরকম আস্তে 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 উঠছে, তারপর আবার আস্তে 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 নামছে, এই জিনিসটা কিন্তু হবে না। মাঝখানে কোনো জায়গাতেই কিন্তু ইলেকট্রন অবস্থান করতে পারবে না। 6 7 8 9 হয়েছে, তখনও পর্যন্ত কিন্তু ওই প্রথম কক্ষপথেই বসে আছে। 10, যেই 10 পেয়ে গেছে সেই কিন্তু ইলেকট্রন জাম্প করে পরের এনার্জি স্টেট বা কক্ষপথে কিন্তু যাবে। একই রকমভাবে এখানে 10 11 12 13 14 পর্যন্ত গেছে, কিন্তু এখানেই বসে থাকবে। যেই 15 পাবে সেই কিন্তু পরের কক্ষপথে যাবে। একই রকম শক্তি যখন ছাড়বে, 15 থেকে তো শক্তি ছেড়েছে, মানে বাইরে থেকে শক্তি দিয়েছিলাম, তো বাইরে থেকে শক্তি দিয়েছিলাম। এই যে সেকেন্ড স্বীকার্যটা ছিল, নির্দিষ্ট কক্ষপথেই ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট শক্তি আছে, এটা হচ্ছে পরমাণু স্থায়ী অবস্থা, মানে স্থায়ী অবস্থা মানে গ্রাউন্ড স্টেটে, যেখানে বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া হয়নি বা এনার্জি টেনে নেওয়া হয়নি। এই অবস্থাতে যদি বাইরে থেকে কোনো এনার্জি আমরা দিয়ে থাকি, তখন কি ঘটবে সেই কথাটা বলেছে। যদি এনার্জিটা দিই, তাহলে প্রথম হচ্ছে কি, জাম্প করে করে উপরে উঠবে। আবার যখন এনার্জি ছাড়বে, 15 ছিল, 15 থেকে ধরো 14 হয়েছে, ছাড়ছে, আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে নিয়েছি, এবার ইলেকট্রন এনার্জি ছাড়ছে। ছাড়ার সময় কী হয়েছে, ধরো 15 থেকে 14 হয়েছে, 13 হয়েছে, 12 হয়েছে, 11 হয়েছে, কিন্তু এখানেই বসে থাকবে। যেই তোমার হচ্ছে 10-এ চলে আসবে, সেই তোমার হচ্ছে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে। এবার একটা জিনিস ভাও, রাদারফোর্ডের একটা ত্রুটি ছিল যে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর রেখা বর্ণালী, এইটাকে এখান থেকে ব্যাখ্যা করতে পারি আমরা। এই নিরবিচ্ছিন্ন বর্ণালী আর রেখা বর্ণালীর ব্যাপারটা কি আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো? ভেবে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মাথায় ভাবো, যদি পারো তো কমেন্ট করো, ঠিক আছে, আই থিঙ্ক পেরে যাবে। তো কমেন্ট করো, নেক্সট দিন আমরা এখান থেকেই শুরু করব।